জনাব তারেক রহমান, অনেকেই বলছেন যেহেতু জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি এখনো পেন্ডিং, সুতরাং তার মামলাগুলি আসলে নিষ্পন্ন করার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং তার মামলাগুলি ক্রমে নিষ্পন্ন করা হবে। এরকম কোনো ডিরেক্টিভ বা ওরকম কোনো আলোচনা জনাব তারেক রহমানের নিয়ে আপনাদের মধ্যে আছে কিনা? নির্বাচন নিয়ে কোনো ব্যক্তি কেন্দ্রিক আলোচনা নেই। আর আপনি যেটা বললেন, কোন দলের কোন নেতাকে নিয়ে আমাদের কোনো মিটিং এ এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আলোচনা হচ্ছে পদ্ধতি নিয়ে, আলোচনা হচ্ছে যে কাগজপত্রগুলোকে আমরা কেমন করে ঠিক করবো, ওনার মামলা না, আমাদের সংবিধান, আমাদের ইলেকশন কমিশন আইন, এসব আমরা কেমন করে ঠিক করবো। কাজে ওনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এটা অত্যন্ত মানে একেবারে নিজের থেকে আসা একটা কথা। আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো কথা কখনো হয়নি। এটি হচ্ছে যে একটু সেন্সিটিভ প্রশ্ন, যেটা বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি আছেন, আগের সরকারের অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি, তাকে এখনো যে রাষ্ট্রপতি রাখা হয়েছে বা তাকে সরানো হচ্ছে না, এটি কি কোনো বিশেষ কারণ আছে কিনা? সাংবিধানিক কিছু কিছু পদ্ধতিগত বিষয় আছে, কিছু কিছু আইনি বিষয় আছে, সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে। জনগণের এই কথাটা আমরা শুনছি, কিন্তু কিছু কিছু পদ্ধতিগত এবং আইনি বিষয় আছে, সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি। একটা হচ্ছে যে মানে সরকারের ভিতরে বা জিজ্ঞাসাবাদে বা রিমান্ডে থাকা অবস্থায় কি হচ্ছে সেগুলি পত্রপত্রিকায় আসছে, সেগুলি কি সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে কিনা বা সরকারের পক্ষ থেকে দিতে মানা করা হচ্ছে কিনা? মানে আমরা পত্রপত্রিকায় দেখতেছি ওরকমের এই কথা বলছেন, তোমকে এই কথা বলছেন, সেটি আপনি? না, সরকারের পক্ষ থেকে কোনো মানা নেই। তদন্তকারী সংস্থাগুলো যেটুকু মনে করছে তারা দেবে, সেটুকুনি তারা শেয়ার করছে। সরকারের পক্ষ থেকে কোনো মানাও নেই, কোনো অতি উৎসাহও নেই। আচ্ছা, আপনার সুইডেন আসলাম সহ বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়ে যাচ্ছেন, মুক্তি পাচ্ছেন, এই সম্পর্কিত খবরের পত্রপত্রিকা আসছে, সেইটি কি আসলে ঠিক? জি, পত্র পত্রিকায় এসছে। কারণ তার একটা ক্ষেত্রে দেখা গেল যে 20 বছর জেলে ছিল, তারপরে কোনো একটা সময় কোর্টে চলে গেছে। সেগুলো যে সরকারের অনুমতি নিয়ে বা সরকারকে জানিয়ে গেছে তা কিন্তু না। তাদের আইনজীবীরাই ওটা করেছে, সরকারের সেগুলোর উপর নজর আছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তারা খুবই রাজার হালে আছেন, নবাবী হালে বাসা থেকে এনে খাওয়া খাচ্ছেন, এই কথাগুলি কি ঠিক? তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন, যত্ন, বাড়তি কিছু করা হচ্ছে? না, বাড়তি কিছু করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তারা কি বাসা থেকে আনা খাবার খাচ্ছেন? জানি না তো। না, আমরা আমি তো জানি যে তাদের রিমান্ড এবং জিজ্ঞাসাবাদে আছেন। আচ্ছা, আমরা পত্রিকা পড়েছি। আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি বড় দাবি ছিল যে বিএনপির পক্ষ থেকে যাতে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন, কিন্তু 1 মাসের বেশি সময় হচ্ছে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয় না এবং তিনি যাচ্ছেনও না। এর কি কোনো কারণ আছে? আপনাদের থেকে কোনো নিষেধাজ্ঞা বা কোনো আজ্ঞা? কোনো সুনির্দিষ্ট কারণ নেই, কোনো সুনির্দিষ্ট কারণ। তিনি তো এখন মুক্ত আছেন, কাজে সেখানে আমাদের পক্ষ থেকে বাধার তো কোনো কারণ নেই। তিনি তো এখন মুক্ত। তবু তিনি যাচ্ছেন না, যে এটি একটি কৌতূহল উদ্দীপক কিনা? মানে তিনি খুব যেতে চাইছেন, এটা তার চিকিৎসার ব্যাপার হতে পারে। মানে সরকারের থেকে সরকারের কাছে গেছেন। আচ্ছা, লাস্ট, আপনি অনেকগুলি মামলা, এটি শেষ প্রশ্নই পড়বে, আপনি অনেকগুলি মামলায় সরকার আপনার প্রতিপক্ষ, এখন তো আপনি সরকারের অংশ, ওই মামলাগুলি এখন আবার চালানো হবে কিনা? অনেক ভূমিদস্যু, অনেক পরিবেশ দস্যু, কি বন খেকো, জল খেকো, বালু খেকো, এদের বিরুদ্ধে এগুলি আবার এখন চলবে কিনা? চললে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা? এটা হবে না। তার কারণ হচ্ছে যে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না। বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম, সেই সংস্থা, আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম। আমি ছাড়া অন্য আইনজীবীরাও রিপ্রেজেন্ট করতো। তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওদের জেনারেল মেম্বারশিপ, এক্সিকিউটিভ মেম্বারশিপ, চিফ এক্সিকিউটিভ, কোনোটাতেই আমি নেই। ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে, তারা চিন্তা করবে। নিশ্চয়ই মামলাগুলো চলবে, কারণ সংস্থা তো সংস্থার মতোই থাকবে, ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে। আর আমি যে কাজটা করছি, তখনও যেটা করতাম, এখনো সেটাই করছি, সেটা হচ্ছে দেশের আইনটাকে প্রয়োগ করে পরিবেশ রক্ষা। সেখানে তো আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই, কাজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন করে হবে? আচ্ছা, শেষ হয়ে হইল না, শেষ প্রশ্ন, উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন কিনা, দেবেন কিনা? সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা পালন করার জন্য কতটুকু আগালো বিষয়টা? জি, ওটা আগাচ্ছে। উপদেষ্টারা আমরা আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি, ওইটা এখন কেমন করে পাবলিক করা হবে সেটা নিয়ে কথা বলা। রবীন্দ্রসঙ্গীত বলে
জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে বললেন, এই ব্যাপারটা নিয়ে আবার অনেক কথা হলো, সেটাকে কিছু একটু গুরুত্ব দেওয়া উচিত না? আরেক রকম কথা আছে যে না, এই কথাটা বলা হয়েছে ইচ্ছা করেই, দেখা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমি দ্বিতীয় হচ্ছে যে জাতীয় সঙ্গীত নিয়ে একজন তার বক্তব্য উপস্থাপন করেছেন, যিনি উপস্থাপন করেছেন তার একটা রাজনৈতিক, তার বা তার পরিবারের একটা রাজনৈতিক পরিচয় আছে, সেজন্য এই কথাটা বহুলভাবে আলোচিত হয়েছে। এইটার আমি এখনো পর্যন্ত এটাকে সমর্থন করা কোনো মতবাদ দেখিনি, সব মতবাদই বিরুদ্ধে গেছে। এই প্রসঙ্গের উনি কেন অবতারণা করলেন, উনি কিছু যুক্তি যদিও দিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় সমাজ সেই যুক্তি একেবারেই গ্রহণ করেনি, এবং আমি মনে করি না যে এখন আমরা এই আলোচনা নিয়ে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার মতন সময় আমাদের হাতে আছে বলে আমি মনে করি এখন রাষ্ট্র সংস্কারের কাজেই ব্যস্ত থাকা দরকার। আরেকটা হচ্ছে যে যেটা আনু ভাই বলেছে এটাই তো ঠিক, যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতেই পারেন, কিন্তু হঠাৎ করে এই আলোচনা কেন উদ্বেগ হলো? অনেক গোষ্ঠী অনেকভাবে মনোযোগ একখান থেকে আরেকখানে নিয়ে যাবে। তান্ত খালি যদি এই আলোচনাটা না হতো, আজকে আপনি আমাকে রাষ্ট্র সংস্কার নিয়ে একটা ভালো প্রশ্ন করতে পারেন, সেটা না করে আপনি আমাকে এই আলোচনা নিয়ে ভালো প্রশ্ন আবার আপনার কাছে শিখতে হবে আপা। এটা দৃষ্টি সরানোরও একটা কায়দা হতে পারে, বা দেশের মধ্যে অন্য একটা বিতর্ক জন্ম দেওয়ারও একটা কায়দা হতে পারে, সেগুলো ফাঁদে আমরা পা না দিই। রিজন আপা, এটা তো ঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইতিমধ্যে আসলে ঘোষণা করা হয়েছে, একটি জাতীয় নাগরিক কমিটির মতো করা হয়েছে, তারা রাজনৈতিক দল করতে চাইছেন সেটাও অনেকটা নিশ্চিত, জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন সমন্বয়করা। তাদের কি আমরা সরকারি দল বলতে পারি? তাদের কি রিজন আপা, আপনি কি শুনতে পাচ্ছেন যে তাদেরকে কি আমরা একটা সরকারি দল বলতে পারি? তাদেরকে যদি একটি সরকারি দল বলি, বা তারা যে একটি রাজনৈতিক দল করতে চাইবেন সেটি যদি স্পষ্ট, আপনারাও কি সেই রাজনৈতিক দলে যোগ দিবেন? মানে ব্যাপারটা কিরকম আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি জানাবা। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক ভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করা আর রাজনৈতিক দল খুলে ফেলা দুই জিনিস। রাজনৈতিক দলের নিবন্ধন লাগবে, তার অনুমোদন লাগবে, তার গঠনতন্ত্র লাগবে, তার একটা স্ট্রাকচার লাগবে, এগুলো কিছুই ওখানে নেই। ফলে তারা রাজনৈতিক দল খুলে ফেলছে, এটা বলাটা এই মুহূর্তে একটু প্রিম্যাচিউর। তবে তাদের একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা দলীয় শেষ পর্যন্ত হতেও পারে, নাও হতে পারে, তবে তাদের রাজনীতির মধ্যে ন্যায্যতা, সমতা, বিচার, গণতন্ত্র, অধিকার, এই কথাগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। তারা যদি রাজনৈতিক দল গঠন করে, আমরা ওখানে যাব কিনা এই প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে আমরা আসলে দায়িত্ববোধের তাগিদ থেকে খালেদ কাজটার হাতে নিয়েছি। এর মধ্যে আর কোথাও আগ্রহ বলেন, দায়িত্ববোধ বলেন, কাউকে দেখিনি বলতে যে দায়িত্বটা আমরা নিই। তো আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা হিসাবে নিইনি। যেমন আমি যখন গেছি শপথ নিতে, কে আমার সাথে সাথে আর কারা থাকবে আমি জানিও, তো ডান দিক বাম দিক তাকিয়ে দেখলাম কাউকে কাউকে চিনি, কাউকে কাউকে চিনি, আর চেয়ারে যারা বসে আছেন সবাই শপথ নেবেন কিনা এই কথাও তো জিজ্ঞেস করা যাচ্ছে না। হ্যাঁ, ফলে আমরা জয়েন করবো কিনা এটা আসলে বলা যায় না, কারণ আমরা কোনো একটা দল হিসাবে এই দায়িত্বটা পালন করছি না অন্তর্বর্তীকালী সরকার। আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক হয়েছি, আমার বিশ্বাস একটা দায়িত্ববোধের তাড়না থেকে। ফলে আমাদের মধ্যে কেউ কেউ যদি মনে করেন আদৌ যদি কোনো রাজনৈতিক দল হয়, কেউ কেউ যদি মনে করেন তাদের আদর্শের সাথে, দর্শনের সাথে তিনি নিজেকে একাত্ম মনে করছেন, তিনি জয়েন করতেই পারে। তাদের আদর্শ কি, দর্শন কি, গঠন কি, এগুলো না জেনে আমি তো মনে করি না যে আমাদের মধ্যে কেউই আপনার এই প্রশ্নে এখন উত্তর দিতে পারবে বলে। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখনো পর্যন্ত রাজনৈতিক দল করে রাজনীতি করার ইচ্ছা নাই, আমি অধিকার ভিত্তিক যে রাজনীতিটা করি সেটাই করে দিচ্ছি। রিজন আপা, একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই। আপনি খুবই চমৎকার ভাবে বললেন যে মানে
কিন্তু আমি একটু নিয়োগের জায়গা থেকে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন, আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে যারা আসছেন, যেহেতু প্রশ্নটা উঠবে, আমার কোনো আপত্তি নাই, কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্ন নাই, কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসছেন, ক্ষমতা নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন। কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো বা কেন, মানে কেন আপনারা মানে কেন সৈয়দা রিজওয়ানা হাসান, মানে এটা কে ঠিক করে দিল? মানে আপনার নিয়োগকর্তা আসলে কে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্র জনতা, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, মানে কে আসলে? আমাকে তো শপথ নিতে হয়েছে, যেহেতু এখনো সংবিধান আছে, সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ নিতে হয়েছে। তবে আমরা যেটা দেখেছি, আপনিও সেটা দেখেছেন, যে আমরা বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম, কিন্তু আমাকে আসলে সন্ধ্যা 6:30টার সময় ফোন করা হয়েছে যে আপনাকে একটু বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে। তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না। মানে আমি নাম তো অনেকেরই অনেক জায়গাতে দেখেছি। আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত ছাত্ররা আছে, তাদের মধ্যে থেকে 2-1 জন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে 7-8 তারিখের দিকে, যে আমরা যদি আপনাকে প্রস্তাব করি, আমরা একটা তালিকা দিচ্ছি, আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন? আমি তখন বলেছি যে আমি তো আসলে যদি দায়িত্বের ব্যাপার হয়, আমি দায়িত্বে না বলবো না, কিন্তু আমি কি জানতে পারবো অন্য কারা আছে? তারা বলছে না, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তাদেরকে আসলে সে সময় যদি আপনি, জানি না বাংলাদেশে ছিলেন কিনা, থাকতেন, তাহলে আপনি বুঝতেন যে সে সময় ওরা যা বলবে, ওরা যে কষ্টটুকু করেছে, যে আত্মত্যাগটুকু করেছে, সে সময় আর কোনোভাবেই নেতিবাচকতার দিকে যাওয়ার উপায় ছিল না। আমার ধারণা এটা একক কোনো যে ছাত্র গোষ্ঠীর আমিরাই ঠিক করেছে তা না। আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসছে, তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে, ছাত্ররা যাচ্ছে, ওখানে সেনাবাহিনীও থাকছে, প্রশাসনের কিছু লোকও ছিল। কাজে আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে। রেজওয়ানা, আপনাকে ধন্যবাদ। আমি